আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফে ইউটিউব চ্যানেলে। আজকে চ্যাম্পিয়ন্স লিগের আরো 4টি দল নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু 36টা দলের মধ্যে 22টা দলে খেলা, 22টা দলের গল্প আমরা আলোচনা করে ফেলেছি। আজকে পর্তুগাল থেকে 2টা দল এবং নেদারল্যান্ড থেকে 2টা দল নিয়ে আমরা আজকে আলোচনা করব। এক সময় কিন্তু পর্তুগাল এবং নেদারল্যান্ডের এই দলগুলো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে খুবই ফাটাফাটি খেলতো। শুধু তাই না, নেদারল্যান্ডে এখন পর্যন্ত 3টা ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। আয়াক্স এর মধ্যে সবচেয়ে বেশি জিতেছে, ফেয়ানোর এবং পিএসভি একবার একবার করে জিতেছে। এই মৌসুমে আয়াক্স অবশ্য কোয়ালিফাই করতে পারে না, তো এই মৌসুমে নেদারল্যান্ড থেকে ফেয়ানোর এবং পিএসভি খেলছে। তো দুইটা দলই নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব পর্তুগাল নিয়ে। তো পর্তুগাল থেকে 2টা দল চ্যাম্পিয়ন্স লিগ এখন পর্যন্ত জিতেছে, এফসি পোর্তো এবং বেনফিকা। তো এফসি পোর্তো সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগটা জিতে 2003-04 মৌসুমে। হোসে মরিনো ছিল তাদের কোচ এবং আন্ডারডগ টিমকে নিয়ে কিভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতে সেটার একটা রূপকথার গল্প সে কিন্তু লিখে ফেলে। এর আগে 80-র দশকে গিয়ে মাঝখানে পোর্তো আরেকটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে। পোর্তো কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স লিগ খেলছে না, তাদের জায়গায় স্পোর্টিং লিসবন খেলছে, যারা নিজেদের মাঠে মানে নিজেদের লিগে 20টা টাইটেল জিতলেও তারা কিন্তু ইউরোপিয়ান কম্পিটিশনে বড় কিছু করতে পারে না। তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে ইউরোপা লিগের রানার্স আপ হওয়া। তাও 2-3 মৌসুম পূর্বে তারা ইউরোপা লিগের রানার্স আপ হয়। তো স্পোর্টিং লিসবন আসল কথা প্লেয়ার সেল করেই বিখ্যাত, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো ওদের কাছ থেকে এসেছে। এবারে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এমোরিন কিন্তু স্পোর্টিং লিসবন থেকেই আসা। শুধু তাই না, এই এমোরিন থাকাকালীন পর্যায়ে এই মৌসুমে স্পোর্টিং লিসবন ছিল আনবিটেন। নট অনলি ইন চ্যাম্পিয়ন্স লিগ, তারা নিজেদের লিগেও কিন্তু আনবিটেন ছিল। মোট 39টা গোল করে তাদের নিজেদের লিগে 11টি ম্যাচ আনবিটেন ছিল। 11টি ম্যাচের 11টি তারা জিতে 39টা গোল করে মাত্র 6টি গোল খেয়ে। তো তারা এমোরিন চলে যাওয়ার পরে 2টা ম্যাচ হয় নিজেদের লিগে, দুটোটা ম্যাচই তারা হারে, সান্তা ক্লারা বিপক্ষে এবং আরেকটি দলের বিপক্ষে তারা হেরে যায়। তার আগে আর্সেনালের বিপক্ষে তারা চ্যাম্পিয়ন্স লিগে হারে এবং চ্যাম্পিয়ন্স লিগে হারার পূর্বে তারা ম্যানচেস্টার সিটিকে 4-1 গোলে হারায় এবং এমোরিন চলে যাওয়ার পরে আর্সেনালের কাছে তারা 5-1 গোলে হেরে যায়। তো এই ছিল স্পোর্টিং লিসবনের অবস্থা। স্পোর্টিং লিসবন কেন জানি মনে হচ্ছিল এবারে কোনো ভালো কিছু করে দেখাবে, হয়তো বা ইউরোপিয়ান ফাইটে এবারে নতুন চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে তারা কিছু একটা করে দেখাতে পারে, এরকম ধারণা হচ্ছিল। কিন্তু অ্যামোরিন চলে যাওয়াতে আসলে ধারণাটা একটু মিস হয়ে যাচ্ছে, কারণ তারা যেভাবে হারা শুরু করেছে এবং নতুন কোচ ওয়াও পেরেরা আসল কথা কখনো বড় ক্লাব সে ম্যানেজ করে নাই। এর আগে সে স্পোর্টিং লিসবনে বি টিমের কোচ ছিল, তার আগে ইয়ত টিমের কোচ ছিল। তো তার খেলার ধরন সুন্দর, কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট বের করতে পারেনি। কিন্তু রেজাল্ট বের করতে পারলে কিন্তু স্পোর্টিং লিসবনের চান্স আছে, কারণ কি তারা এখন আছে 10ম পজিশনে 10 পয়েন্ট নিয়ে। 5টা খেলা খেলেছে, 3টায় জিতেছে, একটা ড্র করেছে এবং একটা হেরেছে। হেরেছে শেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষে। তো প্রথম থেকে বলি তাদের খেলা কাদের সাথে হয়েছে। প্রথম খেলাটা হয়েছিল লিলের বিরুদ্ধে নিজেদের মাঠে 2-0 গোলে, যেখানে জিতে। তারপর পিএসভির মাঠে গিয়ে 1-1 গোলে ড্র করে। তারপর স্টামগ্রাসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে 2-0 গোলে জিতে আছে এবং তারপরের খেলায় ম্যানচেস্টার সিটিকে নিজেদের মাঠে 4-1 গোলে হারায়, উইচ ওয়াজ বিয়ন্ড ইমাজিং। অন্তত আমার ক্ষেত্রে আমি ইমাজিন করতে পারিনি ম্যান সিটিকে তারা হারাতে পারবে, সেখানে 4-1 গোলে হারিয়ে দেয়। তারপরেই আসল কথা অ্যামোরিন চলে যায় ম্যানচেস্টার ইউনাইটেডে এবং নতুন কোচ আসে, আর্সেনালের কাছে 5-1 গোলে ধরা খেয়েছে। তাদের নেক্সট খেলাগুলো রয়েছে ক্লাব ব্রুজে, পর আরবি লাইপজিগ এবং বোলোনিয়ার বিপক্ষে। ক্লাব ব্রুজে কিন্তু ভালো খেলতেছে, তারা ফলাফল বের করতে পারেনি এসি মিলান এবং ডটমুন্ডের কাছে, কিন্তু অ্যাস্টন ভিলাকে কিন্তু তারা হারিয়ে দেয়। তো তাদেরকে একদম ফেলে দেওয়া যাবে না, তারা আছে এখন 22তম পজিশনে 7 পয়েন্ট নিয়ে এবং তারা কিন্তু 24-এর মধ্যে থাকার জন্য যথেষ্ট চেষ্টা করবে। তো স্পোর্টিং লিসবনের এখন যে ফর্ম, ক্লাব ব্রুজে যদি জিততে পারে এখনই তাদের জন্য জয়ের সবচেয়ে মুখ্যম বিষয়। তো ক্লাব ব্রুজে অ্যাস্টন ভিলাকে হারিয়ে দেয় নিজেদের মাঠে এবং এই খেলাটাও লিসবনের সাথে খেলাটাও ক্লাব ব্রুজের হবে ব্রুজের মাঠে, মানে বেলজিয়ামে তাদের খেলা হবে। এবং যেহেতু অ্যাস্টন ভিলার মতো দলকে তারা হারিয়ে দিয়েছে এবং এখন পর্যন্ত যেহেতু ভালো খেলছে, তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই খেলাটা ড্রতে রূপান্তরিত হবে, অথবা ক্লাব ব্রুজে একটা আপার হ্যান্ড আবারও নিয়ে নিতে পারে, যেহেতু স্পোর্টিং লিসবনের ফর্মটা খুব বাজে যাচ্ছে। আরবি লাইপজিগের পরবর্তী খেলা আরবি লাইপজিগ এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারে নাই। তারা যথেষ্ট ভালো খেলতেছে, কিন্তু আসল কথা তাদের আসলে লাক ফেভার করছে না। যদিও তাদের মাঠে খেলা, তো লিসবনের ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ যে লিসবন আসলে কি কামব্যাক করতে পারে নাকি না। আর 0 পয়েন্ট নিয়ে আসলে লাইপজিগের আশা নেই, সো তারা আশা ছাড়া খেলবে এবং লিসবন থাকবে প্রেসারে। তো আমার কাছে কেন জানে মনে হচ্ছে এখানে একটা লাইপজিগের একটা জয় আসতে পারে। তৃতীয় খেলাটা থাকবে বোলোনিয়ার বিপক্ষে। বোলোনিয়া কিন্তু চমৎকার ফর্ম ফিরে পাচ্ছে
তারা এক্সপিরিয়েন্সের কাছে ধরা খেয়ে গিয়েছে এবং তারা 1 পয়েন্ট তুলেছে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারে খেলতে এসে। তো শেষ খেলা যেখানে আসলে বোলোনিয়ার হারানোর কিছু থাকবে না, অথবা এমনও হতে পারে তাদের 3 পয়েন্টের প্রয়োজন হতে পারে, যদিও তারা লিসবনে খেলবে, তারপরও দেখা যাবে একটা যথেষ্ট ভালো ফাইট দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো দ্বিতীয় দল যেটা পর্তুগাল থেকে এসেছে সেটা হচ্ছে বেনফিকা। তো বেনফিকা নিয়ে একটা ছোট্ট গল্প বলি। 1961-62 সালে তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ কাপ জিতে, তারপর 62-63 মৌসুমে তারা কাপ জিতে, সরি 1960-61 সালে প্রথম কাপ জিতে, তারপরে 61-62 মৌসুমে তারা দ্বিতীয় কাপ জিতে। তারপরে তাদের কোচকে স্যাক করা হয়। কোচকে স্যাক করার পরে কোচ তাদের উপর অভিশাপ দিয়ে দেয় যে তোমরা আর কিছু জিততে পারবে না। ওই অভিশাপের পরে অ্যাকচুয়ালি তারা আর কিছু জিততে পারে নাই। তারা চ্যাম্পিয়ন্স লিগ 5 বার ফাইনাল খেলেছে, 5 বার রানার্স আপ হয়েছে, ইউরোপা লিগে আরো 2 বার খেলেছে, ওই 2 বার তারা রানার্স আপ হয়েছে, ইন্টারকন্টিনেন্টাল কাপে তারা রানার্স আপ হয়েছে। শুধু তাই নয়, ইয়ুথ টিম 3 বার রানার্স আপ হওয়ার পরে 2 বছর আগে ইয়ুথ টিম প্রথমবারের মতো কাপ তুলতে পারে এবং অভিশাপটা ব্রেক করে। এইবারে বেনফিকা আসলে একটু মিক্স খেলা খেলতেছে। তারা এখন পর্যন্ত 5টা খেলায় 3টা ম্যাচ জিতেছে, 2টা ম্যাচ হেরেছে, 10টা গোল দিয়েছে, 7টা গোল খেয়ে তারা 9 পয়েন্ট নিয়ে আছে 14তম পজিশনে। তো নিজেদের লিগে মানে হচ্ছে পর্তুগালের লিগে তারা আছে সেকেন্ড পজিশনে, মাত্র 2টি পয়েন্ট পিছনে আছে লিসবন থেকে। লিসবন যদিও শেষ 2টা খেলা হারার পরে 33 পয়েন্ট, এবং বেনফিকা আছে 31 পয়েন্ট নিয়ে সেকেন্ড পজিশনে, একটা ম্যাচ কম খেলে। বেনফিকা এখন পর্যন্ত প্রথম খেলায় রেড স্টার বেলগ্রাদকে 2-1 গোলে হারায়। পরের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দেয় নিজেদের মাঠে। ফেয়ারনুডের কাছে তারা হেরে যায় আনফরচুনেটলি নিজেদের মাঠে 3-1 গোলে। বায়ার্ন মিউনিখের কাছে অ্যাওয়ে ম্যাচেও হারে এবং গত খেলায় আবার জয়ের ধারায় ফিরে আসে এএস মোনাকোকে 2-3 গোলে হারিয়ে অ্যাওয়ে ম্যাচে। তাদের 3টা খেলা বাকি রয়েছে বোলোনিয়া, বার্সেলোনা এবং জুভেন্টাসের সাথে। তো বোলোনিয়ার সাথে হোম ম্যাচ, এবং বোলোনিয়া আসল কথা ওই যে আগের কথা বললাম স্পোর্টিং লিসবনের সাথে, তাদের আসলে হারানোর কিছু নাই। তো বেনফিকা এখানে ইজি জয় পাবে যেহেতু নিজেদের মাঠে খেলা। সেকেন্ড খেলাটা হবে বার্সেলোনা বিপক্ষে, এবং বার্সেলোনার সাথে তারা কিন্তু কাইন্ড অফ ইউরোপিয়ান ডার্বি স্টাইলের একটা খেলা হবে। তো শেষ 5 বছরে বেনফিকা বার্সেলোনার সাথে 4টা খেলায় একটা ম্যাচ বেনফিকা জিতে, 2টা ম্যাচ ড্র করে, একটা ম্যাচ বার্সেলোনা জিতে, এবং সর্বশেষ ম্যাচটা কিন্তু 2021 সালে বেনফিকা 3-0 গোলে নিজেদের মাঠে জিতে যায়। তো এইবারও তাদের নিজেদের মাঠে খেলা হবে বার্সেলোনা বিপক্ষে, এবং এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ থাকবে বেনফিকার জন্য, কারণ কি তাদের টপ 8 অথবা অ্যাটলিস্ট প্লে অফে কোয়ালিফাই করার জন্য গোল ডিফারেন্স হোক যাই হোক পয়েন্টে অন্তত তাদেরকে আগায় থাকতে হবে। এবং শেষ খেলাটা থাকবে জুভেন্টাসের সাথে। জুভেন্টাস সিরিয়াতে এখনো আনবিটেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তাদের কিন্তু অবস্থাটা কিছুটা খারাপ অবস্থা বলা যায়। এবং বেনফিকা বনাম জুভেন্টাস গত 10 বছরে মোট 7 বার খেলা হয়েছে, 7 বারের মধ্যে 7টাই কিন্তু বেনফিকা আপার হ্যান্ডে আছে। তারা ম্যাচ 3 বার জিতেছে, সরি একটা ফ্রেন্ডলি ছিল। তো 3 বার ম্যাচ জিতেছে, 3 বার ড্র হয়েছে, এবং সর্বশেষ 2022 সালে নিজেদের মাঠে 4-3 গোলে জিতে এবং অ্যাওয়েতে 2-1 গোলে জিতে আসে জুভেন্টাসের সাথে নকআউট স্টেজে চ্যাম্পিয়ন্স লিগে। তো এই গেল পর্তুগালের 2টা দল নিয়ে গল্প। এখন চলে যাই নেদারল্যান্ডের 2টা দল নিয়ে গল্প। তো নেদারল্যান্ডের 2টা দল হচ্ছে পিএসভি এবং ফেয়ারনুড। পিএসভি নিয়ে গল্প করতে হলে প্রথমে বলতে হবে তারা চ্যাম্পিয়ন্স লিগ একবার জিতে, ইউরোপা লিগও একবার জিতে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে 87 এবং 88 সালে, ইউরোপা লিগ জিতে 77 এবং 78 মৌসুমে। তো এখন তারা চ্যাম্পিয়ন্স লিগে 18তম পজিশনে আছে, 5টা খেলায় 2টা জিতে, 2টা ড্র করে এবং একটা ম্যাচ হারে। তারা 8 পয়েন্ট নিয়ে 18তম পজিশনে আছে। তার প্রথম খেলায় জুভেন্টাসের কাছে 3-1 গোলে হারে, তারপর স্পোর্টিং লিসবনের কাছে 1-1 গোলে ড্র, পিএসজির মাঠে গিয়ে 1-1 গোলে ড্র, জিরোনাকে 4-0 গোলে উড়িয়ে দেয় এবং শাখতার দোনেস্কের বিরুদ্ধে নিজেদের মাঠে 3-2 গোলে জিতে। তো নেক্সট যে 3টা খেলা আছে সেটা হচ্ছে স্তাদে ব্রেস্তোয়া, রেড স্টার বেলগ্রাদ এবং লিভারপুলের বিপক্ষে। স্তাদে ব্রেস্তোয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ হলেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে ইজিলি পিএসভি জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। রেড স্টার বেলগ্রাদ যদিও ফর্মে ফিরেছে, এবং একটা ছোট্ট ইকুয়েশন আছে, রেড স্টার বেলগ্রাদ কিন্তু একবার চ্যাম্পিয়ন্স লিগ উইনার। তো রেড স্টার বেলগ্রাদের সাথে পিএসভি এখন পর্যন্ত 2 বার ফাইট করে, দুবারই কিন্তু রেড স্টার বেলগ্রাদ জয় লাভ করে। সো এটা একটা ট্রিকি ম্যাচ হবে পিএসভির জন্য, এবং পিএসভি টিকে থাকতে হলে নেক্সট রাউন্ডে যেতে হলে রেড স্টার বেলগ্রাডের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ খেলাটা লিভারপুলের সাথে, আসল কথা লিভারপুল অলরেডি জয়ী দল, এখনো 1 নম্বরে 5টা খেলায় 5টাই জিতেছে, তারা আছে প্রথম স্থানে।
তো লিভারপুলের সাথে খেলাটা আসলে ফর্মালিটিও হতে পারে, আবার এমনও হতে পারে বাঁচা মরার লড়াইও হতে পারে। তো একটা মজার ইকুয়েশন বলি, লিভারপুল আছে প্রথম প্রথম পজিশনে, স্তাদে ব্রেস্তো আছে 11তম পজিশনে এবং রেস্টা বেলগ্রাদ আছে 31তম পজিশনে। ওয়েল, নেদারল্যান্ডে আরেকটা দল ফেয়ারনোড আছে 21তম পজিশনে। এখন ফেয়ারনোডে গল্পে চলে যাই। ফেয়ারনোড একটা মজাদার একটা দল। বাংলাদেশে ফেয়ারনোডের একটা ফ্যান বেজ আছে, যেটা খুব মজা লাগে যে বাংলাদেশের মতো দেশে ফেয়ারনোডের ফ্যান বেজ আছে। তো ফেয়ারনোড এখন পর্যন্ত আসল কথা খুব কপাল খারাপ একটা টিম। নিজেদের মাঠে তারা সবগুলা খেলা হেরেছে, অথবা হ্যাঁ সবগুলা হেরেছে, দুইটা ম্যাচ খেলেছে, দুটোটাই হেরেছে। অ্যাওয়ে ম্যাচে তারা আনবিটেন রয়েছে, অ্যাওয়ে ম্যাচে দুটোটা ম্যাচ জিতেছে এবং ম্যানচেস্টার সিটির কাছে 53 মিনিটে গিয়ে 3-0 গোলে পিছিয়ে থেকে 75 মিনিটে গিয়ে তারা 75 মিনিট থেকে 89 মিনিট পর্যন্ত তারা 3-3 গোলে ড্র করে তারা অপরাজিত থেকে ম্যানচেস্টার সিটির মাঠটা ছাড়ে। তো তারা এখন পর্যন্ত একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে, দুটা ইউরোপা লিগ জিতে, কনফারেন্স লিগের রানার্স আপ হয়, ইন্টারকন্টিনেন্টাল কাপও একবার জিতে। তো ইউরোপিয়ান স্টেজে কিন্তু ফেয়ারনোড একটা যথেষ্ট স্ট্রং একটা টিম। এবং তাদের খেলা এবারে চ্যাম্পিয়ন্স লিগ শুরুটা হয় লিভারকুসেনের কাছে নিজেদের মাঠে 4-0 গোলে হেরে, তারপর জিরোনার কাছে 2-3 গোলে জিতে তারা ব্যাক করে বেনফিকাকেও এর মাঝখানে 3-1 গোলে হারিয়ে আসে বেনফিকার মাঠে। আনফরচুনেটলি সালজবুর্গের কাছে নিজেদের মাঠে হেরে যায়। ওই যে বললাম নিজেদের মাঠে তারা হারে, লিভারকুসেনের কাছে হারে এবং সালজবুর্গের কাছে হারে। পঞ্চম খেলাতে ম্যানচেস্টার সিটির কাছে 3-3 গোলে ড্র করে, যেটা গল্প কিছুক্ষণ আগে বললাম। তো তাদের নেক্সট 3টা খেলা বাকি আছে, 3টা খেলার মধ্যে 2টা হোম ম্যাচ, আনফরচুনেটলি 2টা হোম ম্যাচ, একটা অ্যাওয়ে ম্যাচ। লাস্ট খেলাটা অ্যাওয়ে ম্যাচ লিল্লের বিরুদ্ধে। তো ওই ম্যাচটা কেন জানি মনে হচ্ছে তারা জিতে যাবে। তো মাঝখানে যে 2টা খেলা, নেক্সট ম্যাচটা হচ্ছে স্পার্টা প্রাহার বিরুদ্ধে। আনফরচুনেট স্টোরি হলো ইউরোপিয়ান স্টেজে স্পার্তা প্রাহার বিরুদ্ধে ফেয়ারনোড খেলেছে 2টা ম্যাচ, দুটোটাই হেরেছে এবং এই ম্যাচটা হবে হোম ম্যাচ। স্পার্তা প্রাহা গত খেলা হেরে গেলেও তারা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা টিম, ভালো দল এবং ভালো কাউন্টার অ্যাটাকিং টিম। তো কেন জানি মনে হচ্ছে একটা অন্তর থেকে মনে হচ্ছে যে স্পার্তা প্রাহা এই ম্যাচটা জিতে যেতে পারে এবং ফেয়ারনোড বায়ার্ন মিউনিখের সাথে নেক্সট খেলা, বায়ার্ন মিউনিখও সুতায় ঝুলতেছে, ফেয়ারনোডও সুতায় ঝুলবে। তো ওই ম্যাচটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হবে ওই গেম উইকের জন্য। কারণ কি বায়ার্ন মিউনিখ যদি জিতে, বায়ার্ন মিউনিখ প্লে অফ পর্যন্ত অন্তত কোয়ালিফাই করার জন্য নিজেদেরকে ধরে রাখতে পারবে। আর হেরে গেলে কিন্তু তারা 24 থেকে ছিটে চলে যেতে পারে। অপর পাশে ফেয়ারনোড যদি হেরে যায় তাহলে তারা কনফার্ম যে 24 থেকে সরে যাবে, আর জিতে গেলে তারা কিন্তু প্লে অফে পর্যন্ত আসতেও পারে, সাথে টপ 8-এ যাওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। তো লাস্ট খেলা লিলের সাথে। তো এই গেল আজকের গল্প। আজকে আসলে এত বড় ভিডিও বানাইতে পারি নাই, তারপরও যথেষ্ট বড় হয়েছে, 2টা দেশের ক্লাব নিয়ে গল্প করলাম। তো বাকি থাকবে আর 10টা টিম। তো কালকে রাতে যেহেতু খেলা শুরু হবে, চেষ্টা করব কালকে রাতের আগে ভিডিওগুলো দিতে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আপাতত রাখি, আর কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।